ইমরানের সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। ঘটনার সুষ্ঠু বিচার দাবি হেফাজতে ইসলামের নেতাদের। ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী সহ যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে ফ্যাসিস্টদের দোসররা, দাবি বিএনপি নেতাদের। স্বৈরাচারীদের বিচারের জন্য দ্রুত জাতীয় নির্বাচনের দাবি। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে রোহিঙ্গাদের সহায়তা বাড়ার আশা প্রেস সচিবের। শুক্রবার ক্যাম্প পরিদর্শনে যাবেন গুতেরেস। সেপ্টেম্বরে ঢাকায় হবে আন্তর্জাতিক কনফারেন্স। এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার নয়, হাইকোর্টের রায়। না মানলে আইনি ব্যবস্থার নির্দেশ। 4 দফা বাস্তবায়নে সচিবালয়ের সামনে অবস্থান। নোটিশ ছাড়াই বাংলাদেশিদের ওমরা ভিসা ইস্যু বন্ধ করল সৌদি। উভয় সংকটে এজেন্সিগুলো সমাধানের চেষ্টায় ধর্ম মন্ত্রণালয়। 15 বছর না হলে যেতে পারবে না হজে। শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচিতে গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এই হত্যাযজ্ঞে গণজাগরণ মঞ্চের সম্পৃক্ততা মিলেছে আর সুষ্ঠু বিচার দাবি করেছে হেফাজতে ইসলাম। শাপলা চত্বরের ঘটনাকে গণহত্যা দাবি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ওই সময়ের ডিএমপি কমিশনার বেনজির আহমেদ সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করে গত বছরের 27 নভেম্বর অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। বুধবার এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক আইজিপি শহীদুল হক সহ 4 জনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। তারা নির্দেশ দিয়েছিল, তারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছিল। সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। এদিন ট্রাইব্যুনাল জানতে চান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকারকে কেন আসামি করা হলো। জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের গণহত্যায় গণজাগরণ মঞ্চের সম্পৃক্ততা মিলেছে। ইমরানের সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী সহ যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। আগামী 12ই মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোকে মানুষ সন্দেহের চোখে দেখছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফ্যাসিস্টদের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে দাবি করেন দলটির আরেক নেতা সালাহউদ্দিন আহমেদ। পতিত ফ্যাসিস্ট সরকারের বিচারের জন্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচিতে নির্বাচন প্রসঙ্গে আলোচনায় ব্যস্ত রাজনীতিবিদরা। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছেন অন্যদের পাশাপাশি বিএনপি নেতারাও। বুধবার দুপুরে রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় রাষ্ট্র মেরামতের 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে কর্মসূচি পালন করে বিএনপি। প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারের ওসিলায় নির্বাচন পেছানোকে জনগণ সন্দেহের চোখে দেখছে। সংস্কার করতে করতে নির্বাচন দেরি হয়ে যাবে, এটা অমূলক নয়, এই ধারণা জাতি করতেছে। কিছু লোভী রাজনৈতিক দল আছে। ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? একই দিন সন্ধ্যায় বারিধারায় ঢাকা মহানগর হেফাজত ইসলামের ইফতার মাহফিলে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে মুসলমানরাই। ফ্যাসিস্টদের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলেও অভিযোগ তার। এই দেশের মুসলমানরাই সবচেয়ে নির্যাতিত ছিল ফ্যাসিস্ট হাসিনার সময়ে। এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের দোসরদের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা বন্ধ হয়নি। আমাদের
জীবনে এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে যদি এই জাতীয় জীবনে শক্তিতে রূপান্তরিত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সংকট নিরসনে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে হবে অন্তর্বর্তী সরকারকে। এই ফ্যাসিস্টের যদি বিচার করতে হয়, এই ফ্যাসিস্টের অত্যাচার অবিচার জনসমক্ষে তুলে ধরতে হয়। এই মুহূর্তে দরকার জনপ্রতিনিধির সরকার। দেশে চলমান সংকট কঠোর হাতে নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পল্টনে ইসলামী ছাত্র শিবির আয়োজিত ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি। এ সময় শিবির সভাপতি বলেন, জুলাই আন্দোলনে সবার অবদানকে মর্যাদা দিতেই কারো তালিকা প্রকাশ করেনি ইসলামী ছাত্র শিবির। এ সময় পুলিশের উপর প্রকাশ্যে হামলার প্রতিবাদ জানিয়ে শিবির সভাপতি বলেন, যাদের কারণে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠছে সেই শাহবাগীরা আবারও জেগে উঠেছে। তাদের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। ফ্যাসিস্ট আমলের সবকিছুতে পরিবর্তন আনারও এ সময় আহ্বান জানান শিবির সভাপতি। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। শাহবাগের পিরানো যাদের পাটাতনের উপরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তারা আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। পতিত ফ্যাসিস্টরা বিভিন্ন জায়গা থেকে দেশে বিদেশে তাদের ষড়যন্ত্রের কার্যক্রম অব্যাহত রেখেছে। অর্ধ শতাব্দীর চাইতেও বেশি সময় আমরা স্বাধীনতার পর পার হয়ে এসেছি, কিন্তু আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদর্শ চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানায় আমরা পরিণত করতে পারিনি। উপরন্তু আমরা লক্ষ্য করেছি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল। দেশবাসী এরকম হৃদয় বিদারক দৃশ্য আর দেখতে চায় না। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে রোহিঙ্গাদের সহায়তা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব আশা প্রকাশ করেন, জাতিসংঘ মহাসচিবের এই সফর রোহিঙ্গা ইস্যুর বৈশ্বিক গ্রহণযোগ্যতা বাড়াবে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মহাসচিবের সফর সূচি নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সেক্রেটারি বলেন, গুতেরেসের সফরে রোহিঙ্গা সংকট সমাধানে গতি পাবে। এছাড়া রোহিঙ্গাদের জন্য কমে যাওয়া সহায়তা বাড়ানো যাবে বলেও আশাবাদী তিনি। প্রফেসর মোহাম্মদ ইউনূস নতুন করে এফার্ট নিয়েছে যে কিভাবে রোহিঙ্গা ক্রাইসিসটা পুরো গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। ডেপুটি প্রেস সচিব জানান, রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়েও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। মিটিংয়ে ঐক্যমত্য কমিশন তাদের যে প্রোগ্রেসটা, তাদের কাজের যে প্রোগ্রেসটা, সেটা জাতিসংঘ মহাসচিবকে জানাবেন। এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘের যদি বা জাতিসংঘের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে, সেটা নিয়ে হয়তোবা আলোচনা হতে পারে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মাগুরায় নির্যাতিত শিশুটির শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। এমবিবিএস, বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদেশ না মানলে আইনি ব্যবস্থার নির্দেশও দিয়েছেন। আদালতের রায়কে স্বাগত জানিয়ে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান চিকিৎসকরা। নামের আগে ডাক্তার পদবি ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ এই পদবি যেন ব্যবহার করতে না পারেন, তা নিয়ে আন্দোলনে দেশের সব মেডিকেল কলেজ শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা। এবার হাইকোর্টের রায়ে নিশ্চিত করা হলো, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবেন না। রায়ে বলা হয়, আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, তবে বৃহস্পতিবার থেকে নির্দেশনা ভঙ্গ করে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিএমডিসি 2010 বিএমডিসি 29 ধারা অনুসারে এই কথাই বলা আছে যে
এমবিবিএস শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস গ্রাজুয়েট চিকিৎসকই ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে এবং অন্য কেউ পারবে না। এটা আবার কার্যকর হলো। এই আইনে স্থগিতাদেশ দেওয়া ছিল, সেই স্থগিতাদেশ আজকে তুলে নেওয়া হলো। এদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়ে দ্রুত গেজেট প্রকাশ করে বাস্তবায়ন করার দাবি জানান চিকিৎসকরা। নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তারা। আমরা আপাতত যতটুকু জেনেছি তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট, কারণ আমাদের একটা দাবি পূর্ণ হয়েছে। এরপর বাকি 4 দফা দাবি আদায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে সচিবালয়ের সামনের সড়কে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে আর এগোতে পারেননি। পরে সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন তারা। গাড়িতে আছে ওইখানে সব পুরুষ অ্যাটেন্ডেন্সরা এসে সারাক্ষণ বসে থাকে এবং সামান্য কিছু হলে 10 জন 12 জন 15 জন 50 জন ছেলে এসে আমাদের উপর আক্রমণ করতে আসে। আপনারা আমাদেরকে রাস্তায় আনার ব্যবস্থা করি না। আমি স্বাস্থ্য উপদেষ্টাদেরকে বলবো, আপনারা ডাকেন, চিকিৎসকদেরকে ডাকেন, ওদেরকে ডাকেন, ডিএমএফদেরকে ডাকেন, সেকমোদেরকে ডাকেন, ডেকে শোনেন হোয়াট ইজ দ্য প্রবলেম, কেন এই সমস্যাটা হচ্ছে। এর আগে 5 দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে সুরক্ষা আইন সহ 5 দফা দাবিতে আন্দোলন আর কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিনা নোটিশে বাংলাদেশ থেকে ওমরা ভিসা ইস্যু বন্ধ করেছে সৌদি সরকার। এই অবস্থায় যাত্রা ও টিকিট বুকিং নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এয়ারলাইন্সগুলো জানিয়েছে নিয়ম মেনে রিশিডিউল বা টিকিটের অর্থ রিফান্ড করা হবে। আর ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে এবার 15 বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবে না। হজের ব্যয় বেড়ে যাওয়ায় কয়েক বছর ধরে বাংলাদেশ থেকেও বেড়েছে ওমরা হজযাত্রীর সংখ্যা। প্রতি মাসে দেশ থেকে কাবা শরীফ তাওয়াফে যান 25 থেকে 30 হাজার ধর্মপ্রাণ মুসল্লি। রমজান মাসে তা বেড়ে হয় 3 গুণ। কিন্তু হঠাৎ করেই চলতি মাসের 6 তারিখ থেকে নতুন করে ওমরা ভিসা ইস্যু স্থগিত রেখেছে বাংলাদেশে নিযুক্ত সৌদি অফিস। কি কারণে এমন সিদ্ধান্ত তা জানে না কোনো হজ এজেন্সি, কিন্তু বিপাকে পড়েছেন অধীর আগ্রহে বসে থাকা কাবার পথযাত্রীরা। আর বুকিং দেয়া বিমানের টিকিটে ক্ষতিগ্রস্ত হওয়ার পথে এজেন্সিগুলো। এখন পর্যন্ত ভিসা ইস্যু হচ্ছে না। আমাদের প্রচুর পরিমাণে ভিসা সাবমিট করা, বিভিন্ন এজেন্সির সর্বশেষ যে তথ্য তাদের প্রায় 10,000 ভিসা এখন পর্যন্ত পেন্ডিং। তো এই ভিসাগুলো কে অ্যাপ্রুভ হবে বা হবে না, আসলে কি হচ্ছে, এই বিষয়গুলো কেউই ক্লিয়ার করছে না। অনাকাঙ্ক্ষিত এই সংকটে কিছুটা স্বস্তির আভাস দিয়ে এয়ারলাইন্সগুলো বলছে নিয়ম মেনেই রিফান্ড বা যাত্রার তারিখ পরিবর্তন করা যাবে। যারা অ্যাডভান্স বুকিং দিয়েছে তারা বিমানে প্রচলিত রুলস অনুসারে যাত্রা তারিখ পরিবর্তন এবং রিফান্ড সুবিধা পাবে। এদিকে কি কারণে বা কবে স্বাভাবিক হবে ওমরা ভিসা কার্যক্রম তা জানাতে পারেনি মন্ত্রণালয়। তবে হজ এজেন্সি অব বাংলাদেশের ইফতার মাহফিলে বিষয়টি নিয়ে আলোচনার কথা জানান ধর্ম উপদেষ্টা। সমন্বয়কারী এজেন্সির যে ভিসার কথা বলেছেন, এটা সৌদি এম্বাসিকে আমরা লিখব। বাংলাদেশ সরকার এবং সৌদি গভর্নমেন্টের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আপনার সাথে বসে এগুলো সমাধান করার আন্তরিকভাবে আমরা চেষ্টা চালাবো। আসন্ন পবিত্র হজে 15 বছরের নিচে কোনো যাত্রী হজে যেতে পারবেন না। নতুন করে সৌদি সরকারের এমন সিদ্ধান্তের কথাও জানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাসায় আশ্রিত নারীকে শ্লীলতাহানের চেষ্টা করলে হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমানকে কুপিয়ে জখম করে ওই নারীর স্বামী নাজিম। পরে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায় তারা। ফরিদপুর থেকে অভিযুক্ত রূপা ও নাজিম দম্পতিকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার সকালে রাজধানীর উত্তরখান থানা এলাকায় পুরানপাড়ার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যা মামলা হলে চাঞ্চল্যকর এই হত্যার রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ। ফরিদপুর থেকে গ্রেফতার করা হয় নাজিম রূপা দম্পতিকে। বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ফেব্রুয়ারির শেষের দিকে সাইফুর রহমানের সঙ্গে পরিচয় হয় রূপা ও নাজিমের। অসহায়ত্বের কথা জানালে ওই দম্পতিকে বাসায় এনে আশ্রয় দেন সাইফুর। এরপর থেকেই তিনি রূপাকে বিভিন্নভাবে শ্লীলতাহানির চেষ্টা করে বলে জানায় পুলিশ। সাইফুর রহমান ভূঁইয়া বলেছে যে তোমরা আমার সাথে চলো, আবার গাড়ি রয়েছে, তুমি ড্রাইভিং শিখবে, শিখে তুমি আমার গাড়ি চালাবে, আর আমার স্ত্রী আছে, ছেলে আবার স্কুলে পড়াশোনা করে,
আমার 6 তলা বাড়ি, তুমি বাবার বাসায় কাজ করো। সর্বশেষ 9 মার্চ রাতে সাইফুর রূপাকে শ্লীলতাহানির চেষ্টা করলে তার চিৎকার টের পায় তার স্বামী। এরপর ধস্তাধস্তির এক পর্যায়ে ওই দম্পতি বটি দিয়ে কুপিয়ে জখম করে সাইফুরকে। পরে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায় তারা। 3 জন একসাথে শুয়েছে। ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজব্যান্ড নাজেম, তখন সে উপর দিকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায়, তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে। মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। এরপর যে সে ঠেকাতে যাচ্ছিল, তার হাতের অনেকগুলো কোপ রয়েছে। হত্যাকাণ্ডের পেছনে আরো কোনো উদ্দেশ্য ছিল কিনা তা জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। তখন কোর্ট কোনো কিছু যদি প্রিজিউম করে কনসিডারেশনে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে ব্যাংকগুলোতে বাড়তে শুরু করেছে টাকা তোলার চাপ। এর জেরে কলমানি মার্কেটে গড় সুদ হার দাঁড়িয়েছে 10%। উৎসব কেন্দ্রিক অর্থনীতির গতি বাড়াতে ব্যাংকগুলোকে চাহিদা অনুযায়ী নগদ টাকার সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। উৎসবকে কেন্দ্র করে চাঙ্গা হয় ব্যবসা বাণিজ্য, বাড়ে ব্যক্তিগত ও ব্যবসায়িক লেনদেন, চাহিদা বাড়ে নগদ টাকার। তাই ঈদকে সামনে রেখে ব্যাংকমুখ গ্রাহকদের ভিড়। প্রয়োজন মতো টাকা তুলতে পারা নিয়ে তাদের মাঝে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। কিছু ট্রানজেকশন আছে যেগুলো আমরা মোটামুটি করতে পারছি, ভালোভাবেই করতে পারতেছি। আমাদের লেনদেনগুলো ঠিকঠাক মতন হচ্ছে। অনেক ব্যাংক দিচ্ছে না, লেট করছে। মাঝে তো আরও অনেক সংকট ছিল, তখন দেখা গেছে ব্যাংকে আমরা যতটা চাহিদা ছিল ততটা আমরা দিতে পারে নাই। অনেকগুলো ব্যাংকে হচ্ছে যে টাকা পয়সা গ্রাহককে দিতে পারে না বা ট্রানজ্যাকশন অনেক সমস্যা হচ্ছে। বাট স্টিল নাও এখন দেশের যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপট অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেকটাই সচল হয়ে এসেছে। ব্যাংকগুলো শুধুমাত্র বড় গ্রাহকদের দিকে নজর না দিয়ে অর্থনীতি সচল রাখতে ছোট গ্রাহকদের নগদ টাকার চাহিদা মেটানোর উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ ব্যাংক সংশ্লিষ্টদের। যেই ব্যাংকিং অতি দরিদ্র সাধারণ মানুষের ব্যাপারে দায়বদ্ধতা অনুভব করে না, যেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মনে করে যে নাকি আমার কাছে কারি টাকা নিয়ে আসতে পারবে, সেই আমার গ্রাহক, এবং তার জন্য পার্সোনালাইজড সার্ভিস দেওয়াটাকেই আমি ব্যাংকিং সেক্টরের সেবার ক্ষেত্রে আমি আমার ভালো বা বড় অঙ্গীকার মনে করি। এই ব্যাংকিংয়ের প্রতি আমার কোনো দরদ নাই। রুগ্ন ব্যাংকগুলোর গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী টাকা তোলার সুযোগ করে দিতে কেন্দ্রীয় ব্যাংকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। যেগুলো রুগ্ন ব্যাংক, তাই না, সেগুলোর থেকে যাতে টাকা পয়সা যাতে গ্রাহকরা পায়, অন্তত সেই ব্যবস্থাগুলো করার জন্য ফর দ্য টাইম বিং সেন্ট্রাল ব্যাংকের আর ব্যবস্থা নিতে হবে। তুমি লিকুইডিটি ক্রাইসিসে কেন তোমার টাকাগুলো উদ্ধার হয় না, এই তো তুমি আমাকে দেখাও তুমি 6 মাসে কী করছো। তো যারা বেশি ভালো করতে পারছে তাদেরকে বেশি টাকা দেবে, যারা খারাপ করতে পারছে তাদেরকে দিবেই না। টাকা তোলার চাপ সামাল দিতে ব্যাংকগুলো নিজেদের মধ্যে স্বল্প সময়ের জন্য টাকা ধার করে। কলমানি মার্কেট নামে পরিচিত এই ব্যবস্থায় এখন সুদ হার ছাড়িয়েছে 10%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঈদ উপলক্ষে রমজানের শুরু থেকেই বিক্রি বাড়ছে প্রযুক্তি পণ্যের। ক্রেতাদের বিশেষ নজর স্মার্ট ওয়াচ ও নতুন ফিচারের মোবাইল ফোনের দিকে। বিক্রি বাড়াতে বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন বিক্রেতারা। ঈদের সবকিছুতেই চাই নতুনত্বের ছোঁয়া। পোশাকের পাশাপাশি উৎসবের মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করার জন্য নতুন স্মার্টফোনের চাহিদাও বেড়েছে রমজানের শুরু থেকে। ঈদের উপলক্ষে আমি এবার ইয়ারবাড কিনতে আসছি। এবার হচ্ছে একটা নিউ ফোন নেওয়ার ইচ্ছা আছে, সাথে হচ্ছে ফোনের সাথে যেহেতু অবশ্যই একটা হেডফোন না হলে তো চলেই না, আর বাসায় যেহেতু আমি একটু গান শুনতে বেশি পছন্দ করি, তার সাথে হচ্ছে আমি একটা সাউন্ড বক্স নিতে চাচ্ছি। এখন একটা মোবাইল কিনা হয়েছে, ঈদ উপলক্ষে একটা স্মার্ট ওয়াচ কেনার ইচ্ছা আছে। চাহিদা বেড়েছে স্মার্ট ওয়াচ, ইয়ারবাড আর পোর্টেবল স্পিকারের। ভ্রমণ পিপাসুদের আগ্রহে রয়েছে পাওয়ার ব্যাংকও। ব্লুটুথ কর্ডলেস হেডফোনগুলো অনেক বেশি জনপ্রিয় হয়েছে এবার। হ্যাঁ, তারপরে আমাদের যে আধুনিক যে ল্যাপটপগুলো আছে, ফোল্ডিং ল্যাপটপগুলো আছে, ল্যাপটপগুলো মানে বেশি সেল হচ্ছে। হ্যান্ডের কিছু ইয়ারবাডস আসছে যেগুলো হচ্ছে আপনার লং জার্নির জন্য, কারণ ঈদে তো অনেকেই ট্যুরে যায়, এই জন্য ওই জিনিসটাও বেশি চলতেছে। ছোট বাচ্চারা যেমন স্মার্ট ওয়াচ নিতেছে, নতুন নতুন স্মার্ট ওয়াচ আসছে, সিম সহ অ্যান্ড্রয়েড। ওভারহেড হেডফোন আছে, ইয়ারবাডস আছে, পাওয়ার ব্যাংকও আছে। এদিকে ক্রেতা টানতে এসব পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো দিচ্ছে মূল্য ছাড় সহ বিভিন্ন অফার। ল্যাপটপ, ডেস্কটপ এবং পিসি, আপনার একটা ইয়ারবাড থেকে শুরু করে সবকিছুতে এখন আলাদা আলাদা ডিসকাউন্ট আছে, এবং সাথে কুপন আছে এবং বিভিন্ন ধরনের ভাউচার অফার আছে। ফোন, ঘড়ি সহ নানা ধরনের প্রযুক্তি পণ্যের মধ্যে অনেকেই কিনছেন ল্যাপটপ ও ডেস্কটপ। অন্তরা সেন,
সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।